নমস্কার বন্ধুরা, কাকলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটি আমি পড়ে শোনাবো সেই গল্পের নাম খাদান রহস্য। লেখক ডক্টর বিশ্বনাথ চক্রবর্তী। তাহলে বন্ধুরা গল্পটা আমি পড়ছি। বাস থেকে নামতেই দেখি হটন রোডের মুখে দাঁড়িয়ে আছে আশিস আর জিমু। বছর 20 পরে দেখা। আমরা তিনজন ছিলাম একই স্কুলের ছাত্র। আশিস এখন ইঞ্জিনিয়ার, জিমুত জজ সাহেব, আর কিন্তু ভিআরএস নিয়ে চলে এসেছে এদিকে পাহাড় থেকে সমতলে। আর আমি পাহাড়েই ছিলাম একদিন। ওখানে হাসপাতালের ডিরেক্টর, সরকারি চাকরি, হঠাৎ বদলি আসানসোলের নতুন হাসপাতালে, অবশ্য মাস 6 জন্য। হাসপাতাল গুছিয়ে দিয়ে ফিরে যাব। পাহাড় থেকে থেকে আমি এখন পাহাড়ি লোক হয়ে গেছি। পিঠে আমার লম্বা স্লিং ব্যাগ, টুকিটাকি জিনিসপত্র সঙ্গে। জিমুত বলল, কী রে, তোর মুখে কথা নেই দেখছি। পিঠের ব্যাগটা মনে হচ্ছে খুব ভারী, নিশ্চয়ই ছিপ আছে। দে দে, আমাদের দে। বদলে গেছে শহরটা, এখন চিনতে পারবি না। চল রিকশাতে উঠি। বললাম, না থাক, দূরের শুশুনিয়া পাহাড়টা চিনতে পারি। আমরা ছোটবেলায় কতদিন না ওই রাস্তায় শেষ প্রান্তে এসে বসেছি। কোথায় তখন এত লোকজন। ওই পাহাড়ের দিকে তাকিয়ে আশিস কবিতা লিখত, মনে আছে জিমুত? তুই অঙ্ক কষতিস আর আমি ছবি আঁকতাম। চল হাঁটি, রিকশাতে চট করে পথ ফুরিয়ে যাবে। একটু এগিয়ে বাঁ দিকে একটা পুকুর ছিল না? আশিস বললে, পুকুর বুঝিয়ে বাড়ি উঠেছে। পুকুর দেখলেই তো তোর মাছ ধরার জন্য হাত নিষ্পিস করে। জলের গন্ধ শুকে বলতে পারিস মাছ আছে কি না। ওদের কথা শুনে আমি হাসলাম। জিমু চুপ করে রয়েছে, মনে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পাহাড়টার দিকে। বলল, এই পাহাড় নিয়ে গত বছর 4 ধরে পরিশ্রম করে গত মাসে জমা দিয়েছি থিসিস, পিএইচডির জন্য। আমরা রাস্তার ধার দিয়ে চলছি। জিমুত বলে উঠল, এই পাহাড়টা এবং অঞ্চলটা ছিল গন্ডোয়ানা ল্যান্ড, সভ্যতার আদি বিন্দুর। আর ওই শুশুনিয়া পাহাড় লক্ষ কোটি বছর ধরে রয়েছে। চারিদিকে অরণ্য। প্রাকৃতিক দুর্যোগে একসময় অরণ্য বসে গেল, সেগুলো রূপান্তরিত হলো কয়লায়। ভালো জাতের কয়লা অন্ডাল, বরাকর, রানীগঞ্জের মাটির নিচে রয়েছে। পাহাড়টা কিন্তু একই রকম আছে। আমি হেসে বললাম, মাছগুলো তাহলে কয়লা হয়ে গেছে, জলাশয়গুলো বসে গেছে মাটির নিচে। ভাই জিমুত, তোর গন্ডোয়ালা ল্যান্ড থাক, এখন আর একটু মাছের খবর দে। ছিপ ফেলতে হাত নিষ্পিস করছে। জিমুত চুপ করে কি যেন ভাবছে। বলল, শোন ডাক্তার, রানীগঞ্জের দিকে একটা পরিত্যক্ত কলিয়ারি আছে। একসময় খুবই উঁচুমানের কয়লা তোলা হতো। এখন সেখানে হ্রদ, মস্ত বড় জলাশয়, বড় বড় মাছ আছে। এমন ঘাই মারে নিচ থেকে কয়লার গুঁড়ো ভেসে ওঠে। বললাম, তাহলে সবাই নিশ্চয়ই ছিপ ফেলে মাছ ধরে? না, লোকে ওখানে ছিপ ফেলে না। খাদানটা অসম্ভব গভীর। ওখানে লোকজনেরা মাছ ধরতে ভয় পায়। ভূতেরা নাকি সাঁতার কেটে ঘুরে বেড়ায়। কেউ ছিপ ফেললে তাকে ছিপ শুদ্ধ টেনে নিয়ে যায় জলের তলায়। আশিস বলল, ঠিক বলেছিস জিমুত, কাচ্চি কলোয়ারির কথা বলছিস নিশ্চয়ই। ওই কয়লা কুঠির ইতিহাস খুব ভালো নয়। তখন কলিয়ারির শেষ অবস্থা, ফুরিয়ে এসেছে অনেক কয়লা, তবুও জোর করে
কিছু মজুরকে পাঠানো হতো কয়লা তুলতে। ওদের সর্দার ছিল খুবই নৃশংস। বলতে বলতে চুপ করল আশিস। এবার জিমুত, তুই সেই সর্দারের কথা বল। যদিও মাঝে মাঝে ভাবি ব্যাপারটা সত্যি না গাঁজা। যদি ভাবিস মিথ্যে, তাহলে আমার কিছু বলার নেই রে। জিমুত বলল। একটু চুপ করে থেকে আবার শুরু করলো। সেই নৃশংস সর্দারের কথা বলি আগে। দাঁড়া, কালীবাড়ির সামনে চা খেয়ে একটু দম নিয়ে নি, শুনতে ভালো লাগবে না খারাপ বিবেচনা তোদের। জিমুত বলছিল, আমি তখন মেদিনীপুরে। কাউকে পিটিয়ে মারার অপরাধে বিচার চলছে এক অপরাধীর, আমারই এজলাসে। সাক্ষী সাবুদের সব কথা শুনে আমি রায় দিলাম যাবজ্জীবন। সেই লোকটার চেহারাটা কেমন অদ্ভুত, চোখ দুটো করমচা লাল, দাঁতগুলো বড় বড়, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, মনে হতো যেন রক্তচোষা ভাম্পায়ার। রাত্রিরে হঠাৎ দেখলে লোকে ভয় পাবে, মনে হবে দাঁত বসিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে গলা। বলতে বলতে কালীবাড়িতে পেন্নাম ঠুকলো জিমুত। একটু থেমে ফের শুরু করলো, ওই রক্তচোষা মানুষটার পিছনে কারা ছিল জানি না। সুপ্রিম কোর্টের আপিল করলো, সেখানকার রায়ে সাজা কমে গেল, যাবজ্জীবন নয়, বছর 3 কারাবাস। বলতে বলতে দীর্ঘশ্বাস ফেলল জিমুত। জেল থেকে বেরিয়ে কি করে ওই ভয়ঙ্কর লোকটা সর্দার হয়ে গেল জানি না। ডুলিতে দলবল নিয়ে নিচে নামতো কয়লা কাটার জন্য। সপ্তাহ খানেকের মধ্যে কলিয়ারির এক কর্তার মুন্ডু কাটা দেহ মিলল, একেবারে কবন্ধ। কখনো এখনো অনেকে দেখে সেই কবন্ধের বুক থেকে সার্চ লাইটের মতো আলো ঘুরে বেড়াচ্ছে। খাদানের উপর দিয়ে তার মুন্ডুটার জন্য অন্যে হয়ে ঘুরছে। লোকে বলে এই ভয়ঙ্কর মানুষটা মানে সর্দার নাকি ওই কর্তার গলা কামড়ে ধরে রক্ত চুষে মুন্ডু কেটে নিয়েছিল। জিমুত বলছিল, একদিন সেই সর্দার জনাপাচে কুলি নিয়ে যখন ডুলিতে নিচে নামছে, আচমকা ধস নামলো, ডুলি ছিঁড়ে গেল, মাটিতে চাপা পড়ে গেল সবাই। কোথা থেকে হু হু করে জল ঢুকলো সেই সুড়ঙ্গে কে জানে। সবাই মারা গেল, কাউকে খুঁজে পাওয়া যায়নি। ওরাই নাকি প্রেতাত্মা হয়ে আছে এখন, সবাইকে ভয় দেখায়। জল ভরা খাদানে কেউ ছিপ ফেললে তাকে জলের ভেতর টেনে নামায়। সেই হিংস্র সর্দার আমার লাইফটা হেল করে দিচ্ছে। মাঝে মাঝে রাত্রিরে স্বপ্ন দেখি একটা কাটা মুন্ডু আমার দিকে তেড়ে আসছে। আমি বিচারক ছিলাম যে, ওর বিচার আমার এজলাসেই হয়েছিল। ঘুম ভেঙে যায়, আর ঘুমোতে পারি না। আমি বলে উঠলুম, থাম জিমুত, যত সব আজে বাজে কথা। তোরা আমাকে জায়গাটা দেখিয়ে দিস, আমি ছিপ ফেলে দেখতে চাই। জিমুত আশিস দুজনেই বলল, আমরাই তোকে পৌঁছে দিয়ে আসবো। সকালে খাওয়া দাওয়া করে 11টা থেকে 4টে পর্যন্ত ছিপ নিয়ে বসবি। 4টের পর থেকেই পুরো অঞ্চলটা আরও ভয়াবহ হয়ে ওঠে। সন্ধ্যের আগে থেকেই কেউ ওদিকে ঘেঁষে না। অতৃপ্ত আত্মারা নাকি ঘোরাঘুরি করে। আরম্ভ হয়ে যায় ভূত পেতনির দাপাদাপি। বললাম, ভয় দেখিয়ে লাভ নেই। ভূত পেতনি দৈত্য দানব আমার বিশ্বাস নেই। বলতে বলতে থামলাম। আমার সঙ্গে থাকবে 2টো চটের থলি, পরপর 2টো ছিপ ফেলবো, হাত ছিপ। তারপর টিফিন ক্যারিয়ারে কিছু খাবার দাবার। আমার ছোটোখাটো চটের থলিতে থাকবে শক্তপোক্ত ফাইবার গ্লাসের ফোল্ডিং ছিপ। হুইলের ঠাসা রয়েছে 400 গজের মতো প্যারাসুটের সুতো। মাছ যতই টানুক, এ সুতো ছেঁড়ার মতো নয়। জিমুত বলল, তোকে সকাল সকাল খাদানের কাছে পৌঁছে দেব। বিকাল 5টার মধ্যে ফিরতে হবে। বড্ড নির্জন জায়গা, সবসময় ছায়া ছায়া অন্ধকার। পরদিন ছিল মঙ্গলবার। সোমবার রাতে
ঘুম হলো না ভালো করে। সারা রাত ধরে পিঁপড়ের ডিম ভেজা পাউরুটির সঙ্গে চটকে টোপ বানিয়েছি। যে কোনো জলাশয়ে একটা মাছ থাকলেও ছুটে আসবে। ওরা দুজন আমাকে পরিত্যক্ত কলিয়ারির প্রান্তে খাদানের কাছে পৌঁছে দিয়ে গেল। আশিস বলল, এখন প্রায় 12টা বাজে, 4টের ভেতরই আমরা চলে আসব। তুই বরং আমার ছাতাটা রাখ, খাদানের কিনারা থেকে উঁচু বড় পাথরের জায়গাটায় বসবি, দেখবি বট আর অশ্বত্থ গাছের মাঝখানে, সেখানে বসে থাকবি। আকাশের গতিক সুবিধার নয়, দেখছিস না কেমন মেঘ করেছে? জিমুত বলল, ওই উঁচু জায়গার বসলে খাদানের কিনারা থেকে হাত ধরে টানলেও কেউ তোকে নামাতে পারবে না। জায়গাটা আমার খুব পছন্দ হলো। খাদান এখন মস্ত জল ভরা হ্রদের মতো। জলের গভীরতা খুব বেশি, তাই কালচে দেখাচ্ছিল। বিশাল জায়গা জুড়ে বিস্তার সেই জলাভূমির। ভয়ঙ্কর নির্জন পরিবেশ। জলের মধ্যে একটা কোমর বেঁকানো গাছের ছায়া দুলছে, ছোট ছোট ঢেউ উঠছে। আমি বসে আছি ছাতার মতো বট আর অশ্বত্থ গাছের মাঝখানে। বৃষ্টি হলে মন্দ হবে না। এবার আমি চারদিকে তাকালাম। একটু দূরে দেখা যাচ্ছে খাদান থেকে ডুলি তোলার মেশিন, মাথায় বড় গোল ঢাকা, কিন্তু এখন আর কাজ করে না, পরিত্যক্ত। আমি দুটো চটের থলি বার করে বসলাম। ঝোলা থেকে বার করলাম একটা হাত ছিপ আর একটা শক্তপোক্ত ফাইবার গ্লাসের ফোল্ডিং ছিপ। হাত ছিপটার বড়শিতে টোপ গেঁথে ছুঁড়ে দিলাম খাদানের কিনারায়। সঙ্গে সঙ্গে মাছ উঠে এলো, বোয়াল মাছ, বেশ বড়। মাছটাকে থলিতে পুরে ঝুলিয়ে দিলাম গাছের সঙ্গে। হাত ছিপ আবার ফেলতে সেটা টেনে নিয়ে গেল মস্ত বড় আরেকটা মাছ। যাকগে, এবার আমি ফাইবার গ্লাসের ছিপটা বার করে গুচ্ছ কাঁটায় টোপ গেঁথে ছুঁড়ে দিলাম জলে একটু দূরে। না, এবার ছিপ ফসকাবার উপায় নেই। সুতোটা টেনে টুনে ফাতনার মাথাটা সোজা করলাম। বাতাসের শোঁ শব্দ, থমথমে পরিবেশ। টিপটিপ করে বৃষ্টি পড়ছে। দিনের আলো কমে আসছে। কেমন যেন এক থমথমে ভৌতিক পরিবেশ। বাতাসের দাপাদাপিতে কোমর বেঁকানো গাছটা দুলতে লাগলো, তীর তীর করে কাঁপতে লাগলো। আচমকা ঝুপ করে ডুব দিল ফাতনা। আলো আধারের মধ্যে অস্পষ্ট দেখলাম মস্ত বড় লাফ মারল বুঝি বড়শি গাঁথা মাছটা। সরসর সরসর করে সুতো টেনে চলেছে সে প্রকাণ্ড মাছ। আমিও সুতো ছাড়ছি টান বজায় রেখে। এমন সময় বৃষ্টি নামলো ঝমঝমিয়ে। নিজের দীর্ঘ অভিজ্ঞতায় বুঝতে পারলাম মাছটা বড়শি ছিঁড়ে পালাতে পারেনি। অনেকক্ষণ সুতো গুটাবার পর আবার সুতোয় টান, কিছুতেই মাছটাকে টেনে তুলতে পারছি না। আরম্ভ হয়ে গেছে আমাদের মধ্যে চোর পুলিশের খেলা। আমি ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়ছি। ওদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। এখান থেকে অনেক দূরে পরিত্যক্ত কয়লা খনির অফিসটা ভুতুরে কেল্লার মতন দেখাচ্ছে। এমন সময় বৃষ্টির সঙ্গে সঙ্গে কেমন যেন এক অদ্ভুত আওয়াজ। মনে হচ্ছে জলের উপর কেউ হেঁটে যাচ্ছে। আমি ভয় পেলাম না। আমার নজর আপনার দিকে। মুখে একটা চুইংগাম পুড়ে তাকিয়ে আছি সেদিকে। খাদানের জলে বাড়ছে বাতাসের ঢেউ। বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে। প্যাঁচার কর্কশ ডাক ভেসে এলো। মনে হলো বাদুড় উড়ে গেল। বড় একটা কিছু পায়ের পাশে ঘুরছে। সাপ নয় তো? ভালো করে দেখলাম ওটা একটা কাঠবিড়ালি। জলে ভিজে ফাতনার দিকে তাকিয়ে আছি। একসময় মনে হলো সুতোয় টান নেই, কেউ যেন ছিপ ধরে টান মারছে। পরমর শব্দে চিবোচ্ছে ছিপটা। আমি জোরে ছিপ ধরে টান দিলাম। ধীরে ধীরে উঠে আসছে মাছটা। মনটা খুশি খুশি হয়ে উঠল, কিন্তু কাছে আসতেই দেখলাম বড়শিতে গেঁথে আছে বিভৎস একটা কাটা মুন্ডু। আমার দিকে জল জলে চোখে তাকিয়ে আছে।
ভয়ে আতঙ্কে কেঁপে উঠলাম। ভেবে পাচ্ছি না আমি কি করব, অথচ সেই কাটা মুন্ডুটা চিবোতে চিবোতে তেড়ে আসছে আমার দিকে। গরম চা লাল চোখ, ঝাঁকড়া চুল, বড় বড় দাঁত, থাম্পায়ার। মুঠি আলগা হয়ে গেল আমার। ছিপ চলে গেল খাদানের গভীরে। আমি বটগাছের গা ঘেঁষে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার পা দুটো নড়ছে না। কেউ যেন গেঁথে দিয়েছে। এমন সময় ঘর ঘর আওয়াজ। পরিত্যক্ত খনির ডুলি নামাবার মেশিন চালু হয়ে গেল নাকি। ওখান থেকে লম্বা দুটো হিংস্র হাত এগিয়ে এসে আমার গলাটা পেঁচিয়ে ধরতে চাইছে। অট্ট হাসি চারিদিকে, আমি চেঁচাতে পারলাম না। একটা মুন্ডহীন কবন্ধের বুকে দেখলাম সার্চ লাইটের আলো। সঙ্গে সঙ্গে আওয়াজ, তুমুল মারপিট শুরু হয়ে গেল দুই অশরীরীর মধ্যে। সেই রক্তচোষা আর এই মুন্ডহীন মানুষটা বুঝি লড়ছে। জোনাকির দপদপানি, বাতাসের সনসনানি, হাড় হিম করা হাসির সঙ্গে হঠাৎ শুনতে পেলুম ঝিমুতের গলা, সঙ্গে আশিসও। আমি দৌড়তে গিয়ে পড়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরতেই দেখি আমি শুয়ে আছি হাসপাতালের বেডে। ঝিমুত আর আশিস দুধারে দাঁড়িয়ে। স্টুপিড, তোকে কে বলেছিল ছিপ টিপ নিয়ে কায়দা দেখাতে? বারণ করেছিলাম না? পৃথিবীতে অনেক ব্যাপার আছে বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। আমি বোবা দৃষ্টিতে তাকিয়ে আছি ওদের দিকে। তখনও আমার চোখের সামনে আসছে সর্দারের কাটা মুন্ডু, ভাম্পায়ার হয়ে আজও রয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা আমার এই গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর যারা গল্প শুনতে ভালোবাসে তাদের কাছে শেয়ার করে দিও, এটা জাস্ট রিকোয়েস্ট। আর আজকের মতন এইটুকুই। আবার পরে আরেকটা গল্পের সাথে তোমাদের কাছে ফিরে আসবো। ততক্ষণের জন্য টাটা।